আজকের এই ভার্চুয়াল শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি স্বাগত জানাই। আজকে মূলত যে আলোচনাটা আমি করতে যাচ্ছি সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আইডিয়াল এডুকেশন, অর্থাৎ আদর্শ শিক্ষা বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কী বোঝাতে চেয়েছিলেন। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভিশনারি অ্যাপ্রোচ টু হলিস্টিক এডুকেশন। তা আসুন দেখে নেওয়া যাক যে কবি এই আদর্শ শিক্ষার মধ্যে দিয়ে কী তিনি বোঝাতে চেয়েছিলেন। এই আলোচনার যাওয়ার আগে আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু সাধারণ তথ্য আমাদের সকলে আমরা জানি, তা সত্ত্বেও আমি আলোচনার পূর্বে একটু সেই বিষয়গুলোকে তুলে আনার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুর সারা পৃথিবীতে নোবেলজয়ী হিসেবেই কিন্তু শুধু বিখ্যাত বা সমাদৃত ছিলেন না, মানুষের চিন্তাভাবনার এমন কোনো ক্ষেত্র নেই যেখানে কবি তার ভাবনার জায়গা রেখে যাননি। সেটা শিক্ষা চিন্তাভাবনা হোক, দর্শন হোক বা মানুষের জীবনধারা হোক, সমস্ত দিকেই কিন্তু কবি তার যে চিন্তার ছাপ বা তার যে চিন্তাধারা সেটা কিন্তু রেখে গেছেন। তো আজকের মূলত আমরা কিন্তু যে আলোচনাটা করব আমি, সেটা কিন্তু একেবারে শিক্ষা নিয়ে। কারণ শিক্ষাবিদ হিসেবেও কিন্তু তার একটা পরিচিতি কিন্তু আমাদের কাছে রয়েছে, এবং সেখানে শিক্ষাবিদ এবং দার্শনিক রবীন্দ্রনাথকে আমরা কেমনভাবে পেতে পারি বা কেমন তিনি চিন্তাভাবনা দিয়েছিলেন, এই আলোচনার মধ্য দিয়ে সেরকমই বিষয়গুলো তুলে আনার চেষ্টা করব। কারণ তিনি এত বিখ্যাত ছিলেন যে এমন কোনো জায়গা নেই যে তাকে বাদ দিয়ে মানুষ কল্পনা করতে পারে। সেটা গান হোক, সেটা নাটক হোক, সেটা কবিতা হোক, মানুষের সংস্কৃতির যে বিভিন্ন রকমের ক্ষেত্রগুলো রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তার কিন্তু অবদান রয়েছে। তো এখন মূলত আজকের বিষয় যে হলিস্টিক এডুকেশন, অর্থাৎ প্রকৃতিভিত্তিক ও জীবনমুখী শিক্ষা পদ্ধতির কথা তিনি কিন্তু বলেছিলেন। তাহলে এই প্রকৃতিভিত্তিক এবং জীবনমুখী শিক্ষাটা কি? আমরা বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে আমরা খুব ভালো করে বুঝতে পারি যে জীবনমুখী এবং প্রকৃতিভিত্তিক শিক্ষা কি। জীবনমুখী শিক্ষা বলতে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তাকে যেতে হয়। সেখানে সেই পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য করে একটা জীবনকে অতিবাহিত করতে গেলে একটা মানুষের সংস্কৃতি, একটা মানুষের চিন্তাধারা কেমন হওয়া উচিত, সেরকম বিভিন্ন দিকে কিন্তু তার গান, নাটক, কবিতা এগুলোর মধ্য দিয়ে তিনি কিন্তু বুঝাতে পেরেছেন, বুঝিয়ে গেছেন, অর্থাৎ মানুষের চিন্তাভাবনা কেমন হওয়া উচিত। তো মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা বা শিক্ষা ভাবনাকে যদি আমরা আলোচনার মধ্যে নিয়ে আসি, তাহলে শান্তিনিকেতন বা ভারতীকে বাদ দিয়ে কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। কারণ তিনি এই শিক্ষা ব্যবস্থাটাকে একটা মডেল হিসেবে দাঁড় করাতে চেয়েছিলেন, এবং তার অন্যতম যে চিন্তাভাবনা সেটা কিন্তু ওই বিশ্বভারতী বা শান্তিনিকেতন থেকেই শুরু করেছিলেন। তার আগে কবি বিভিন্ন রকমের বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু যখন বিশ্বভারতীতে তিনি যখন বিদ্যালয় স্থাপন করলেন, সেখান থেকে তিনি বোঝাতে চেয়েছিলেন যে শিক্ষা আসলে কেমনভাবে দেওয়া উচিত। তা আসুন দেখে নেওয়া যাক যে তিনি শিক্ষাকে কেমনভাবে দিতে চেয়েছিলেন, তার একটা রূপরেখা আজকের এই আলোচনার মধ্যে কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আজকের মূল আলোচ্য বিষয় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন আলোচনা করতে গিয়ে প্রথমেই আমি দুটো কথা বলেছি। একটা হচ্ছে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা, অর্থাৎ প্রকৃতিভিত্তিক শিক্ষা, এবং তার সঙ্গে জীবনমুখী শিক্ষা। তাই প্রথমেই আলোচনায় আসা যাক যে জীবনমুখী শিক্ষা, যেটাকে আমরা বলি লাইফ ওরিয়েন্টেড এডুকেশন। লাইফ ওরিয়েন্টেড এডুকেশনের ক্ষেত্রে ছাত্রছাত্রী বা শিক্ষার্থীরা তাদের যে জন্মগত ক্ষমতা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে তার ব্যক্তিত্বের উপর নির্ভরশীল। অর্থাৎ প্রত্যেকটা মানুষ বিভিন্ন সম্ভাবনা নিয়ে কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করে। সেই সম্ভাবনাগুলোর বহিঃপ্রকাশ ঘটিয়ে তার সার্বিক উন্নতির মধ্য দিয়ে, তার সার্বিক বিকাশের মধ্য দিয়ে আমরা একটা সঠিক ব্যক্তিত্ব গঠন করি, এবং সেই ব্যক্তিত্বের মধ্য দিয়ে সে তার জীবন, তার যে রেকগনিশন সোসাইটিতে, সমাজে, সেটা কিন্তু সে পায়। আমরা যদি তুলনা করি তাহলে দেখব সমাজে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, সবার মূল্যায়ন কিন্তু সমানভাবে আমরা করি না।
কোনো মানুষ রয়েছে সে সমাজের একজন অআকাঙ্ক্ষিত মানুষ হিসেবে তার একটা রেকগনিশন তৈরি হয়। আবার অনেক মানুষ রয়েছে যাদের ছাড়া কিন্তু সমাজ চলে না, কারণ তারা সমাজের ধারক ও বাহক হয়ে সমাজের যে সুচিন্তাভাবনা, সংস্কৃতি, সেটাকে এগিয়ে নিয়ে চলে যায়। শিক্ষার সঙ্গে যুক্ত মানুষ যখন কোনো একটা তার বাস্তব জীবনের সমস্যাকে সমাধান করতে পারে না, তখন কিন্তু আমরা সহজেই বলতে পারি যে এই শিক্ষা বাস্তবধর্মী শিক্ষা নয়। কারণ শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষের যে বাস্তবধর্মী সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সঠিক সমাধান করতে শেখা। শিক্ষা শুধুমাত্র বই পুস্তকের মধ্য থেকে জিনিসগুলোকে, তথ্যকে আহরণ করাই নয়। শিক্ষা হচ্ছে মানুষের বিভিন্ন পরিবেশ পরিস্থিতির মধ্য থেকে একটা অভিজ্ঞতা সঞ্চয় করা, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে সে পরবর্তীকালে যদি তার যে সমস্যাগুলো আসে সেগুলোকে সমাধান করতে শেখে এবং সে একজন উপযুক্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে ওঠে। তাহলে এই শিক্ষা হচ্ছে এমন শিক্ষা যা মানুষকে অভিজ্ঞতালব্ধ জ্ঞান দেয়, যা মানুষকে ব্যবহারিক জ্ঞান দেয়, যে মানুষকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়তই মানুষের উপর নির্ভরশীল হতে হয় না। যেই শিক্ষাকে তিনি বলেছেন গতিশীল শিক্ষা, অর্থাৎ শুধুমাত্র একটা নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট সময় অবধি শিক্ষা নয়। এই শিক্ষা হচ্ছে আজীবনকাল, যতদিন মানুষ বেঁচে থাকে, যতদিন মানুষ এই পৃথিবীর যে সামাজিক অবস্থান সেখানে যখন তিনি থাকেন, এই এই পুরো সময়টাই হচ্ছে তার একটা শিক্ষা চলতে থাকে। তাই একটা শিক্ষাকে তিনি বলছেন যে এটা একটা গতিশীল প্রক্রিয়া। দ্বিতীয়ত হলো পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার কথা তিনি বলেছেন। আমরা যদি খুব সুন্দরভাবে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান, বিভিন্ন লেখা, বিভিন্ন নাটক সেগুলোকে দেখি, তাহলে আমরা দেখব প্রকৃতির চেতনায় তিনি কিন্তু মূর্ত প্রতীক ছিলেন। অর্থাৎ তার খুব কম লেখা বা তার খুব কম বিভিন্ন যে সমস্ত তিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টির মধ্যে প্রকৃতি আসেনি এমনটা হয়নি। আমরা যদি মানুষের একেবারে আদিকাল থেকে বর্তমান সময় অবধি দেখি, মানুষ কিন্তু ভুলেও কিন্তু প্রকৃতির বাইরে গিয়ে নিজের অবস্থানকে কখনোই কল্পনা করেনি, কারণ প্রকৃতির বাইরে মানুষের কোনো অবস্থান হতেই পারে না। আমরা যদি তারপরে দেখি তাহলে দেখব যে শিক্ষানুষ্ঠানিক কার্যকলাপের সমন্বয়, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস। আমরা দেখছি বিদ্যালয় শিক্ষার মধ্য দিয়ে কো কারিকুলার অ্যাক্টিভিটিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু থাকে। কো কারিকুলার অ্যাক্টিভিটিস মানে আমরা শিক্ষানুষ্ঠানিক কার্যকলাপ বলছি, যেটার উপরে কিন্তু গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ জোর দিয়েছিলেন। কারণ তিনি বিশ্বাস করতেন যে মানুষের সৃজনশীলতার বিকাশ কিন্তু এই সহপাঠকর্মিক বিভিন্ন কার্যাবলীর মধ্য দিয়েই কিন্তু সম্ভব। যেমন তিনি উল্লেখ করেছেন যে খেলাধুলো, কখনো সঙ্গীত, কখনো নৃত্য, কখনো কারুশিল্প, কখনো বিভিন্ন রকমের কার্যকলাপ, সেগুলোর মধ্য দিয়ে কিন্তু মানুষের যে সমস্ত গুণাবলীগুলো সেগুলোর বিকাশ ঘটে এবং সেগুলোর মধ্য দিয়ে মানুষ একটা সৃজনশীলতার আনন্দ অনুভব করে। এই যে সৃজনশীলতার আনন্দ অনুভব করা, এই আনন্দ থেকেই কিন্তু মানুষ একটা মানুষের যে আদিম ইতিহাস, সেখান থেকে কিন্তু আজকে সভ্য মানুষ হিসেবে পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা কিন্তু তৈরি করেছে এই সৃজনশীলতার মধ্য দিয়ে। যদি মানুষের সৃজনশীলতার ক্ষমতার বিকাশ না হতো তাহলে মানুষও আজকে কিন্তু আদিমই থেকে যেত। তাহলে হয়তো মানুষও আজকে সেই মাংস পুড়িয়ে খেত, গুহায় বাস করত, তাদের আর কোনো রকম কিন্তু উন্নতি হতো না। কিন্তু এই সৃজনশীলতার মধ্য দিয়েই কিন্তু মানুষ আজকে চেতনার অগ্রগতি ঘটিয়েছে এবং সেখানে মানুষ তার নিজের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে। এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে অন্যতম মাধ্যম হিসেবে এখানে বলেছেন যে এই বিভিন্ন কিছুর মধ্য দিয়ে শিক্ষা একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এবং এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ব্যালেন্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এডুকেশন, অর্থাৎ প্রথাগত এবং অপ্রথাগত শিক্ষার মধ্যে তিনি একটা ব্যালেন্স করতে চেয়েছিলেন। তাহলে জেনে নেওয়া যাক যে এই প্রথাগত এবং অপ্রথাগত শিক্ষাটা কি। একটা মানুষের পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে তার মায়ের থেকে সে তার ভাষার বিকাশ হয়, তার পরিবারের অন্যান্য সদস্যদের থেকে তার সমাজ সম্পর্কে একটা চেতনা তৈরি হয়, সেখান থেকে সে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সঙ্গে মিশে সমাজ সম্পর্কে তার একটা গঠনমূলক চিন্তাভাবনা তৈরি হয়। এটা একটা দিক। এবং তার পাশাপাশি একটা নির্দিষ্ট বয়সের পরে সে একটা প্রথাগত শিক্ষার মধ্যে প্রবেশ করে। সেই প্রথাগত শিক্ষা তাকে নির্দিষ্ট একটা পাঠ্যক্রমের মধ্য দিয়ে সেখানে যে সমস্ত লক্ষ্যগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে তাকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। তাহলে একটা মানুষের সঠিক গঠনের জন্য, সঠিক উন্নতির জন্য, সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রথাগত শিক্ষাই কিন্তু সম্পূর্ণ শিক্ষা হিসেবে গড়ে তুলতে পারে না।
তাহলে এখানে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রথাগত এবং অপ্রথাগত, যেটাকে আমরা কখনো আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক শিক্ষার মধ্যে ভারসাম্যের কথা তিনি বলেছেন, অর্থাৎ এই দুটোর সমন্বয়ে কিন্তু একটা সঠিক মানুষের সঠিক গুণাবলীর মধ্য দিয়ে একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে তাকে তৈরি করা যায়। শিক্ষার উদ্দেশ্য সার্বজনীন মানুষ অর্থাৎ বিশ্ব মানব সৃষ্টি করা। কত সুন্দর চিন্তাভাবনা করেছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের পৃথিবীতে যদি আমরা দেখি তাহলে দেখব বিভিন্ন দেশের মধ্যে কিন্তু একটা যুদ্ধের ধামামা বাজছে, বিভিন্ন মানুষ যুদ্ধের সঙ্গে লিপ্ত হচ্ছে এবং মানুষ মানুষের প্রাণ নিচ্ছে। তাহলে আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর যে শিক্ষার কথা বলেছিলেন বিশ্ব মানব সৃষ্টি করা, তাহলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় যদি এই শিক্ষা প্রচলিত হতো, তাহলে কিন্তু আজকে পৃথিবীতে এত যুদ্ধ আমাদের দেখতে হতো না। আজকে একটা দেশ পাশের দেশের সঙ্গে নানানভাবে বিভিন্ন রকমের জটিল সমস্যায় জড়িয়ে পড়ছে, তার মানে সারা পৃথিবীর যে অন্যান্য মানুষ তাদের সম্পর্কে আরেকটা মানুষের যেরকম চিন্তাভাবনা থাকা উচিত, আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম চিন্তা করেছিলেন বিশ্ব মানবের ক্ষেত্রে, সেই চিন্তাভাবনার গঠনমূলক দিক কিন্তু তাদের মধ্যে তৈরি হয়নি, যার ফলে তারা একটা মানুষকে সবসময় নিজের না ভেবে অন্য দেশের মানুষ হিসেবে কিন্তু তাকে কনসিডার করছে। দ্বিতীয়ত হলো শিক্ষার উদ্দেশ্য মানুষ এবং প্রকৃতির মধ্যে সামঞ্জস্য এবং ভালোবাসা বজায় রাখা। তাহলে শিক্ষার উদ্দেশ্য কেমন হবে? শুধুমাত্র একজন যান্ত্রিক মানুষ তৈরি করা নয়। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে থেকে শিখে এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং ভালোবাসা বজায় রেখে শেখা। আমরা যদি আজকে বাস্তব অবস্থা দেখি তাহলে কি দেখব? প্রকৃতি আজকে বিভিন্ন রকমের যে টক্সিক যে সমস্ত বিভিন্ন বিষয় রয়েছে সেগুলোর দ্বারা আক্রান্ত। অর্থাৎ প্রকৃতির যে নির্মল বাতাস সেটা আজকে দূষিত, মাটি আজকে যেখান থেকে ফসল ফলায় সে মাটি আজকে দূষিত, আজকে আমরা যে জল পান করে জীবন ধারণ করি সেই জল আজকে দূষিত। তাহলে এই মানুষের দ্বারাই কিন্তু এগুলো দূষিত হয়েছে। অর্থাৎ আজকে যদি আমরা দূষণ দেখি, এই দূষণের অন্যতম কারিগর হচ্ছে মানুষ। তাহলে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যে শিক্ষার কথা বলেছিলেন প্রকৃতির মধ্যে সামঞ্জস্য রেখে শিক্ষা, অর্থাৎ মানুষের যদি সেই চেতনার বিকাশ হতো তাহলে কিন্তু তারা প্রকৃতির এত ক্ষতি করতেন না। তাহলে আজকে বিভিন্ন ফর্মে কিন্তু মানুষ প্রকৃতির বিভিন্ন রকমের ক্ষতি করে চলেছে। সেখানে মানুষ অবাধে গাছ কেটে ফেলছে, সেখানে বৃক্ষছেদনের ফলে যে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি তার অভাব হচ্ছে, সেখানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে চলেছে, সেখানে সারা পৃথিবীতে আজকে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ভুবনব্যাপী উষ্ণায়ন হচ্ছে, সেই উষ্ণায়নের ফলে বরফ গলছে এবং সেই বরফের জল সমুদ্রের জলকে আরও বেশি উচ্চতায় নিয়ে যাচ্ছে এবং যার ফলে পৃথিবীর অনেক ভূমি সেগুলো কিন্তু জলের তলায় চলে যাচ্ছে। তাহলে এরকম একটা পরিস্থিতি কিন্তু সারা পৃথিবীতে তৈরি হয়েছে এবং আমরা দেখছি বিভিন্ন রকমের রোগ জীবাণুর দ্বারা মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে, যার ফলে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য কিন্তু মানুষের আর নেই। তাহলে এই যে একটা ইন্টিগ্রেশন বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান বিং সেটা কিন্তু ভীষণভাবে আজকে ডিগ্রেডেড, যার ফলে আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা চিন্তা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সেই প্রকৃতি চেতনায় যে শিক্ষার কথা তিনি বলেছিলেন সেই শিক্ষা যদি আমরা না আনতে পারি তাহলে আমাদের এই প্রকৃতি আমাদের পরিবেশ আরও বেশি আমাদের জন্য বসবাস অনুপযোগী হয়ে উঠবে। এবার তৃতীয়ত হলো শিক্ষার উদ্দেশ্য মানুষকে সত্যের ঐক্য প্রদান করা, অর্থাৎ ইউনিটি অফ ট্রুথ। এই সত্যকে তিনি উপলব্ধি করেছিলেন, এই সত্যকে তিনি চিন্তা করেছিলেন, অর্থাৎ এই সত্য উপলব্ধি না করতে পারলে শিক্ষার উদ্দেশ্য কখনোই সফল হবে না। অর্থাৎ মানুষকে সত্যের সন্ধানেই কিন্তু মানুষ আদিম থেকে বর্তমান সময় অবধি এই সত্যের সন্ধানেই কিন্তু মানুষ করে চলেছে এবং এই সত্যের সন্ধানেই কিন্তু মানুষকে বিভিন্ন রহস্যের উন্মোচন করতে সাহায্য করেছে, মানুষকে বিভিন্ন কিছু আবিষ্কার করতে সাহায্য করেছে। তাই মানুষ প্রতিনিয়ত কিন্তু এই ট্রুথকে খুঁজে চলেছে। তাই আজকে এই সত্যের ঐক্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের একটা অন্যতম দিক। আমরা দেখে নেব যে শিক্ষার উদ্দেশ্যের মধ্যে যে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো হচ্ছে মানুষের বিকাশ ঘটানো, পূর্ণ বিকাশ ঘটানো। আমরা দেখছি বর্তমানে যান্ত্রিক সভ্যতায় মানুষ শিক্ষার অন্যতম উদ্দেশ্য হিসেবে রেখেছেন যে একজন মানুষ সে কতটা অর্থ উপার্জন করতে পারবে, একটা মানুষ সে কত বেশি আয় করতে পারবে, এটা কিন্তু কখনোই শিক্ষার উদ্দেশ্য তিনি বলেননি।
তিনি একটা মানুষের পূর্ণ বিকাশের কথা বলেছেন। তা আমরা যখন দেখি যে কোনো একটা মানুষ হয়তো সে তথাকথিত শিক্ষায় শিক্ষিত হতে পেরেছে, কিন্তু সমাজের বসবাস অনুপযোগী, অর্থাৎ সমাজে বসবাস করতে গেলে যে গুণাবলীগুলো একটা মানুষের থাকা দরকার, যে সহমর্মিতা মানুষের থাকা দরকার, যে এমপ্যাথি মানুষের জন্য থাকা দরকার, সেগুলো কিন্তু আমরা দেখি না। যার ফলে সে একজন মানুষ হয়েও কিন্তু একজন মেশিন, মানুষ হয়েও কিন্তু একজন যান্ত্রিক মানুষ হিসেবে সেই পৃথিবীতে তার রেকগনিশন তৈরি করছে। যার ফলে সেই মানুষ কিন্তু কখনোই সমাজের জন্য ভালো হতে পারে না। তাই এখানে তিনি মানুষের পূর্ণ বিকাশের কথা বলেছেন, অর্থাৎ এখানে জ্ঞানের পাশাপাশি তার ব্যক্তিত্বের, তার সামাজিক চিন্তাধারার একটা সামগ্রিক একটা বিকাশের মধ্য দিয়ে একটা পূর্ণ মানুষ কথা তিনি কল্পনা করেছেন। তিনি বলেছেন যে শিক্ষা জীবন্ত, বাস্তবতা এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন নয়। অর্থাৎ এই আমাদের যে সমাজ, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে রিয়ালিটি আমরা দেখি সারাক্ষণ, এটা থেকে শিক্ষা কখনো আলাদা হতে পারে না। তাই শিক্ষাকে যদি আমরা আলাদা করে নিই, তাহলে সেই শিক্ষা কখনো বাস্তবিক শিক্ষা হতে পারে না। সেই শিক্ষা দিয়ে মানুষের কল্যাণ হতে পারে না, সেই শিক্ষা দিয়ে সমাজের কল্যাণ হতে পারে না, সেই শিক্ষা এবং নিজের কল্যাণও হতে পারে না। শুধু অর্থ উপার্জন করে একজন যান্ত্রিক মানুষ হিসেবে না হয়ে সাংস্কৃতিক প্রেক্ষাপট, বাস্তবতা সব কিছুর মধ্যে যদি নিজেকে আমরা সামঞ্জস্য রেখে শিখতে পারি, তবেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা চিন্তার কথা তিনি কল্পনা করেছিলেন, সেই শিক্ষা সার্থক হবে। তৃতীয়ত হলো, শিক্ষায় মানব জীবনের উদার এবং ব্যবহারিক উভয় দিককেই মূল্যায়ন করা উচিত। আমরা বিভিন্ন সময়ে মানুষের বিভিন্ন সংকীর্ণতাকে লক্ষ্য করি, যেই সংকীর্ণ মানুষের কথা তিনি কিন্তু শিক্ষায় কখনো কল্পনা করেনি। একজন মানুষ, তিনি যেরকম বিশ্ব মানব সৃষ্টির কথা বলেছিলেন, সেই বিশ্ব মানব তার উদারতা থাকবে, তার মনের গভীরতা থাকবে, তার মূল্যবোধ থাকবে, তার নৈতিকতা থাকবে। আজকে পৃথিবীতে বিভিন্ন সময়ে আমরা যখন বিভিন্ন অনৈতিক কাজ দেখি, আমরা যখন বিভিন্ন রকমের ডিসক্রিমিনেশন দেখি, আমরা যখন একটা সবল মানুষ যখন একটা দুর্বল মানুষের উপরে তার অত্যাচার এবং সে যখন তাকে লাঞ্ছিত করে, তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা ভাবনা সেটাকে কখনোই সেটাকে সমর্থন করে না। অর্থাৎ তিনি মানুষের জীবনের উদারতা, তার ব্যবহারিক উভয় দিকের কথাই কিন্তু তিনি বলেছেন। আজকে শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত এমন মানুষের বিকাশ করা যারা দেশের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। আমরা আজকে যদি ভারতবর্ষের নিরেখে আমরা যদি আজকে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তাকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব যে ভারতবর্ষ এই মুহূর্তে সবচেয়ে জনবহুল দেশ। অর্থাৎ পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক জনসংখ্যা কিন্তু ভারতবর্ষে। এখন কথা হলো যে এই যে জনসংখ্যা একটা সময় আমরা যদি চীনের জনসংখ্যার সঙ্গে তুলনা করি, তাহলে দেখব চীন একটা সময় জনবহুল দেশ ছিল। কিছুদিন হলো ভারতবর্ষ তাকে ছাপিয়ে বিশ্বের 1 নম্বর স্থান দখল করেছে। এখন কথা হলো যে একটা সময় এই যে জনসংখ্যা, এটাকে কিন্তু অভিশাপ হিসেবে ধরা হতো। তার কারণ জনসংখ্যা যেভাবে বাড়ে, আমাদের সম্পদ কিন্তু সেভাবে বাড়ে না। এখানে জনসংখ্যার তুলনায় সম্পদের কিন্তু প্রতুলতা রয়েছে। অর্থাৎ সম্পদের একটা নির্দিষ্ট সীমা রয়েছে, সেটা চাইলে আমরা বাড়াতে পারি না। যেমন উর্বর মাটি চাইলে আমরা বাড়াতে পারি না, জল আমরা চাইলেই বাড়াতে পারি না। কিন্তু এখন কথা হলো সেটা হলো যে কেমন জল, যেটা মিষ্টি জল। সমুদ্রের জল বেড়ে চলেছে, কিন্তু সেই জল কিন্তু আমাদের কোনো উপকারে আসে না। এখন কথা হলো এই যে এত মানুষের বৃদ্ধি হয়েছে, তার সম্পদ সেই তুলনায় বৃদ্ধি হয়নি। কিন্তু আমরা যদি দেখি বর্তমান সময়ে দাঁড়িয়ে যে মানুষ যদি নিজে একজন সম্পদ হয়ে উঠতে পারে, তাহলে কিন্তু আমাদের যে গচ্ছিত সম্পদ, তার থেকেও ভালো সম্পদ হিসেবে তাকে আমরা কাজে লাগাতে পারি। কিন্তু আমরা কি দেখছি, ভারতবর্ষের নিরিখে যে এত জনবহুল দেশ, এত জনসংখ্যা, তারা কিন্তু নিজেদেরকে সম্পদ হিসেবে গড়ে তুলতে পারছে না। তিনি শিক্ষার উদ্দেশ্য শিশুর শারীরিক, বৌদ্ধিক এবং মানসিক বিকাশকে উৎসাহিত করার কথা বলেছিলেন। আমরা যেমন আজকে শুধুমাত্র শিক্ষার্থীর বৌদ্ধিক দিকের উপরই আমরা কিন্তু জোর দিই, কিন্তু আমরা কখনোই কল্পনা করি না যে একজন শিশুর শারীরিক যদি কোনো সঠিক বৃদ্ধি না হয়, তার যদি মানসিক যে গঠন যেরকম হওয়া উচিত সেটা যদি না হয়, তাহলে কিন্তু তার বৌদ্ধিক বিকাশ হয়েও কিন্তু সে একজন সঠিক মানুষ হবে না। রবীন্দ্রনাথের সম্পূর্ণ এবং প্রাকৃতিক শিক্ষা, অর্থাৎ জ্ঞান লাভের সাথে সাথে প্রাকৃতিক পরিবেশে হাতের কাজ শেখার উপরও জোর দেয়। আমরা যদি শান্তিনিকেতনের পাশাপাশি আমরা যদি শ্রীনিকেতনকে দেখি, তাহলে দেখব সেখানে তিনি সমবায় তৈরি করেছিলেন। সেখানে তিনি মানুষ কি করে তার যে কুটিরশিল্প সেটা বাজারে নিয়ে সেখান থেকে আয় করে কি করে তার জীবনযাপন করতে পারে,
তিনি বিভিন্ন এসব দেখিয়ে গেছেন। শিক্ষার উদ্দেশ্য জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের চেতনা বিকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ডেটে দাঁড়িয়ে। কারণ আমরা যখন দেখি যখন কোনো একটা দেশ আরেকটা দেশে যুদ্ধে লিপ্ত হচ্ছে বা একটা কোনো শক্তিশালী দেশ কোনো একটা দুর্বল দেশের উপর আঘাত করছে, তার বিভিন্ন রকমের অর্থনৈতিকগতভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, তখন কিন্তু রবীন্দ্রনাথের শিক্ষা কখনোই সেটাকে সমর্থন করে না। তার শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র ন্যাশনালিটি নয়, অর্থাৎ ন্যাশনালিজম নয়, জাতীয়তাবাদ নয়, তার সঙ্গে ইন্টারন্যাশনালিজমের কথাও তিনি বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ শিক্ষায় আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি, আমরা ভারতবর্ষের শিক্ষা দর্শন আলোচনা করতে গেলে স্পিরিচুয়ালিটিকে বাদ দিয়ে কিন্তু আমরা এই আলোচনা করতে পারি না। আমরা ভারতীয় শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত দর্শনগুলো রয়েছে এবং তাদের যে প্রভাব, সেই আলোচনা প্রসঙ্গে আমরা কিন্তু দেখি যে ভারতবর্ষের শিক্ষায় আধ্যাত্মিকতার ভীষণ একটা গুরুত্ব রয়েছে। অর্থাৎ সেখানে আমরা সাংখ্য ফিলসফি যদি দেখি, আমরা যদি ভাববাদ দেখি, আমরা যদি বিভিন্ন রকমের যোগা ফিলসফি দেখি, আমরা যদি ন্যায় ফিলসফি দেখি, সেখানে আমরা দেখব আধ্যাত্মিকতা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু নিজে উপনিষদের প্রভাবে প্রভাবিত ছিলেন এবং যার ফলে তার যে শিক্ষা চিন্তাভাবনা, তার যে শিক্ষা দর্শন, সেখানে কিন্তু উপনিষদের বিভিন্ন বিষয় উঠে এসেছে। তাই আধ্যাত্মিকতাকে তিনি ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ হিউম্যান সোল অ্যাজ দ্য মিডিয়াম, অর্থাৎ আদর্শ শিক্ষা ব্যক্তির আত্মা এবং জন্মগত বৈশিষ্ট্যকে গুরুত্ব দেয়। অর্থাৎ তিনি যে এখানে আত্মা বলতে গেলে প্রত্যেকটা সেলফ, প্রত্যেকটা মানুষ এক একটা আত্মা, এবং তার যে সৃষ্টি সেটা হচ্ছে, যেখান থেকে সৃষ্টি সেটা হচ্ছে, সেটাকে আমরা বলি পরমাত্মা। সেই পরমাত্মায় থেকে আমাদের সৃষ্টি এবং সেখানেই আমাদের মিশে যাওয়া। অর্থাৎ মানুষ জন্মগ্রহণ করে এবং তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে গুরুত্ব দিয়ে তাকে তার যে আত্মা সম্পর্কে এবং নিজের সেলফ সম্পর্কে তার একটা যে উপলব্ধি, সেটা কিন্তু আধ্যাত্মিকতার মধ্যে আমরা দেখি। সেখানে কিন্তু তার বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে। আমরা যদি দেখি প্রকৃতির যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোকে যদি উপলব্ধি করতে হয়, তাহলে আধ্যাত্মিকতার মধ্য দিয়ে সেগুলোকে উপলব্ধি করা যায়। এ সেক্রেড লাইফ অ্যাজ দ্য গোল। তাহলে শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্য হলো মানুষকে ভক্তি, উদ্দেশ্য এবং আত্মসাধনার জীবনের জন্য প্রস্তুত করা। অর্থাৎ আধ্যাত্মিকতার মধ্য দিয়ে একজন নৈতিক মানুষ হিসেবে সমাজে নিজেকে তৈরি করা। নৈতিক বৃদ্ধির জন্য প্রকৃতি সেরা শিক্ষক। তিনি প্রকৃতিকে এই আধ্যাত্মিকতার শিক্ষায় শিক্ষিত হতে গেলে প্রকৃতিকেই এখানে শিক্ষক বলেছেন। আলাদা করে কোনো মানব শিক্ষকের গুরুত্ব তিনি দেননি। তিনি মনে করেন প্রকৃতির সান্নিধ্যে যদি আধ্যাত্মিকতার মধ্য দিয়ে মানুষের শিক্ষা অর্জন হয়, তাহলে মানুষ কিন্তু বুঝতে পারবে এবং মানুষ একটা নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। কারণ প্রকৃতির যা কিছু আমরা দেখি সুশৃঙ্খলভাবে কিন্তু প্রকৃতির বিভিন্ন বিষয় কিন্তু বয়ে চলেছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আইডিয়াল স্কুল কথা বলেছিলেন এবং তার অবস্থান এবং পরিবেশ কেমন হওয়া উচিত। এখানে আদর্শ স্কুল বলতে বলা হয়েছে, যেমন বোর্ডিং স্কুলের কনসেপ্ট তিনি দিয়েছিলেন। অর্থাৎ আদর্শ শিক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত শহর থেকে দূরে অবস্থিত কোনো স্কুল, সেটাকে বোর্ডিং, অর্থাৎ সেখানে থেকে যাতে শিক্ষার্থীরা পড়তে পারে, অর্থাৎ শিশুরা স্বাধীনভাবে চলাফেরা করতে এবং সহজ জীবনযাপন উপভোগ করতে পারে, তার জন্য তিনি এই আইডিয়াল স্কুলের কনসেপ্টে বোর্ডিং স্কুলের কথা বলেছিলেন। এখানে বাস্তববাদ নয়, সরলতাকে প্রাধান্য দিতে বলেছিলেন তিনি। অর্থাৎ দারিদ্র্যকে গৌরবান্বিত না করে স্বনির্বাচিত সরলতার পক্ষপাতী ছিলেন এবং অতিরিক্ত বস্তু সামগ্রী ব্যক্তিগত বৃদ্ধিকে সীমিত করে অহংকারকে জন্ম দেয়, তাকে বর্জন করতে বলেছিলেন। অর্থাৎ খুব সাধারণ জীবনযাপনের মধ্য দিয়ে যদি একজন মানুষ তার ব্যক্তিত্ব গড়ে তুলতে পারে, সেটা তার জন্য খুবই ভালো এবং সেটা মানুষকে একজন নিরহংকারী মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। অর্থাৎ যে মেটেরিয়ালিস্টিক যে দিক, সেটাকে তিনি বর্জন করতে বলেছিলেন। এখানে আইডিয়াল স্কুলের কনসেপ্টের মধ্যে পিতামাতার গুরুত্বের কথা বলেছিলেন। অর্থাৎ শিশুদের বাবা মায়ের বস্তুবাদী আকাঙ্ক্ষা থেকে রক্ষা করার উপর জোর দেন এবং অতিরিক্ত আদর, যত্ন বা আর্থিক সাফল্যের দিকে শিশুদের চাপ দেওয়ার বিরুদ্ধে তিনি ছিলেন। আজকে প্রকৃতির সাথে যোগাযোগের কথা তিনি বলেছিলেন। আমি আলোচনার মধ্যে বারবার তুলে ধরার চেষ্টা করেছি যে প্রকৃতির সান্নিধ্যে কীভাবে একজন মানুষ সঠিক মানুষ হয়ে উঠতে পারে। তা শিশুদের প্রকৃতি থেকে সরাসরি অভিজ্ঞতা অর্জন করা উচিত। যে শিক্ষা একজন প্রকৃতিবাদী রুশোও বলেছিলেন যে প্রকৃতির মধ্যে যে ফুল ফুটছে, সেখানে মৌমাছি কীভাবে মধু আহরণ করছে, কীভাবে চন্দ্র সূর্য তাদের যে প্রতিদিনের যে ভূমিকা মানুষের জীবনে, সেটাকে উপলব্ধি করা,
একটা নদী তার কি ভূমিকা মানুষের জীবনে, এগুলোর মধ্য দিয়েই কিন্তু সঠিক মানুষ হিসেবে গড়ে ওঠা যায়। তাহলে প্রকৃতির সাথে একটা মানুষের সঠিক যোগাযোগ থাকা দরকার। সেখানে সহজলভ্য এবং সরঞ্জামের অনুপস্থিতি, সৃজনশীলতা, দায়িত্ববোধ এবং উদ্যোগকে উৎসাহিত করা, বিভিন্ন উদ্যোগের যে সমস্ত বিভিন্ন বিষয় সেগুলোকে উৎসাহিত করার কথা তিনি বলেছেন। এখানে আত্মনির্ভরতার কথা বলেছেন, অর্থাৎ যেই শিক্ষা মানুষকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে শেখায় না, সেই শিক্ষা কোনো সঠিক শিক্ষা নয়। আমরা দেখি এখন যে প্রথাগত শিক্ষা, সেখানে শিশুরা তাদের যে আত্মনির্ভরশীলতা সেটা কিছুতেই কিন্তু কাটিয়ে উঠতে পারে না। তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কিন্তু নির্ভরশীল থাকে। তিনি একদমই এর বিপক্ষে ছিলেন। স্বসৃষ্টি অর্থাৎ সেলফ ক্রিয়েশন এবং স্বাধীনতার পক্ষপাতী ছিলেন। সত্যিকারের রাজা হলেন সেই ব্যক্তি যিনি নিজের রাজ্য সৃষ্টি করতে পারেন, অর্থাৎ তিনি নিজে একটা মানুষকে আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে ওঠার কথা কিন্তু তার যে আদর্শ স্কুল সেটা বলেছেন। এখন দেখে নেওয়া যাক যে আদর্শ শিক্ষক বা গুরু অর্থাৎ বা কেমন হওয়া উচিত। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব পছন্দ করতেন যারা সামগ্রিক বিকাশকে অনুপ্রাণিত করেন। স্কুল টিচার কেবলমাত্র পাঠ্যক্রমের প্রদানের উপর ফোকাস করেন, অর্থাৎ গতানুগতিক যে স্কুল টিচার বা স্কুল শিক্ষক তার কিন্তু তিনি একেবারেই বিপক্ষে ছিলেন। তিনি একজন গুরুর স্থানকে অনেক উপরে দিয়েছিলেন। একজন গুরু যে একজন শিক্ষার্থীর শুধুমাত্র জ্ঞান অর্জনে সাহায্য করা নয়, তার সামগ্রিক বিকাশে যাতে তাকে সাহায্য করে, সেরকম শিক্ষা গুরুর কথা বলেছিলেন। অর্থাৎ গুরুরা শিক্ষাদান ও শিশুদের ভালোবাসার প্রতি আকৃষ্ট করা, আর্থিক লাভের জন্য নয়, শিক্ষার্থীদের প্রতি নিজেদের পুরোপুরি নিবেদন করতেন, যেটা আমরা গুরুগৃহে শিক্ষা অর্থাৎ যে গুরুকুল ব্যবস্থা ছিল সেখানেও কিন্তু দেখেছি। ভারতবর্ষে গুরু শিষ্যের যে পরম্পরা, তার ঐতিহ্য কিন্তু এখনও আমরা বয়ে চলেছি। শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত সেটা বলতে গিয়ে তিনি বলেছেন যে শিক্ষকদের উচিত জিজ্ঞাসাবোধকে অনুপ্রাণিত করা, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে কিউরিয়াসিটি তৈরি করা, শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল তৈরি করা। তারা যাতে প্রশ্ন করে, তারা প্রশ্ন করলেই কিন্তু তারা শিখতে পারবে। আর তারা যদি শুধুমাত্র তথ্যগুলোকে নিতে থাকে, যদি তাদের কথা আমরা না শুনতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো না যে তারা সত্যি সত্যি তাদের শিখন হচ্ছে কিনা। তাই অন্যদের অনুপ্রেরণা দেওয়ার জন্য জীবনব্যাপী শিক্ষা অর্থাৎ লাইফ লং লার্নিং শিক্ষকদের জন্য অপরিহার্য, তিনি সেই কথাও বলেছিলেন। শিক্ষকের ভূমিকা উন্নয়ন অর্থাৎ শিক্ষকের গুরু হিসেবে সম্মান প্রদর্শন এবং শিশুবিজ্ঞান সহ উন্নত শিক্ষক প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়েছে। তিনি সাইকোলজির যে গুরুত্বপূর্ণ দিক সেটাও তুলে ধরেছেন এবং শিক্ষণ পদ্ধতি, বিষয়বস্তু, শিক্ষকদের স্বাধীনতা দেওয়ার সমর্থনের কথা বলেছেন। এখন দেখে নেওয়া যাক যে আদর্শ পাঠ্যক্রম, জ্ঞান, কর্ম এবং প্রেমের সমন্বয়ের কথা তিনি বলেছেন। অর্থাৎ তিনি মাতৃভাষার ব্যবহারের মধ্য দিয়ে শিক্ষার কথা বলেছেন। ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক প্রেক্ষাপটের সাথে সম্পর্ক রেখে বিষয়বস্তু ঠিক করতে বলেছেন। তিনি শুধুমাত্র মনের বিকাশ নয়, বরং আদর্শ পাঠ্যক্রমে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার যত্ন নেওয়া উচিত বলে মনে করতেন। তিনি তাই গেমস, জিমন্যাস্টিক, নৃত্য, মার্শাল আর্টস এবং এই ধরনের বিভিন্ন কার্যকলাপ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পক্ষপাতী ছিলেন এবং তিনি পাঠ্যক্রমে আরও বেশি করে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, সামাজিক গবেষণার জন্য ভ্রমণ ইত্যাদি কার্যকলাপের অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর আদর্শ পাঠ্যক্রম বলতে গেলে চারুকলা, আর্টস, সঙ্গীত, থিয়েটার প্রভৃতির একটি সৃজনাত্মক স্থান দেওয়ার কথা বলেছেন এবং পাঠ্যক্রমে আন্তর্জাতিকতাবাদ এবং শান্তির জন্য শিক্ষাকে গুরুত্ব আরোপ করার কথা তিনি বলেছেন। তাহলে একটা পাঠ্যক্রম গড়তে গেলে কেমন হওয়া উচিত তার দিক নির্দেশিকা কিন্তু গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন। এখন কথা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান সেটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি এই প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে কেমন শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে চেয়েছিলেন। প্রথমে যে প্রতিষ্ঠানটি আসে সেটা হচ্ছে শান্তিনিকেতন, তারপরে শ্রীনিকেতন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শিক্ষাছত্র এবং জোড়াসাঁকো স্কুল। আমরা একটু একটু করে দেখে নেব যে এগুলোর মধ্য দিয়ে তিনি কেমন শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে চেয়েছিলেন। শান্তিনিকেতন আমরা বাঙালিরা বিশেষ করে প্রত্যেকেই অন্তত আমাদের অভিজ্ঞতা হয়েছে একবার অন্তত শান্তিনিকেতন যাওয়ার। বিশেষ করে শিক্ষার্থীরা প্রায়ই হয়তো তাদের শিক্ষামূলক ভ্রমণের জন্য শান্তিনিকেতনকে বেছে নেন, কারণ শান্তিনিকেতন এটা একটা প্রাণের নিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি এই শান্তিনিকেতনের মধ্য দিয়ে একটা শিক্ষা চিন্তাকে কিভাবে আরও মডেল হিসেবে দাঁড় করানো যায় সেই এক্সপেরিমেন্ট তিনি এখানে করেছিলেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ পুত্রসহ মাত্র 5 জন শিক্ষার্থীকে নিয়ে
ব্রহ্মচর্য আশ্রম হিসেবে সেটা তৈরি করেছিলেন। প্রাকৃতিক পরিবেশের মধ্যে সরলতা এবং আত্মশৃঙ্খলা দানের মধ্য দিয়ে কিভাবে শেখানো যায় তিনি সেখানে দেখিয়েছিলেন। 1905 সাল থেকে পাঠভবন নামে পরিচিতি হয় এবং সৃজনশীলতা এবং প্রয়োগমূলক শিক্ষার উপর তিনি জোর দিয়েছিলেন। শ্রীনিকেতন আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের, অর্থাৎ প্রাথমিকভাবে গ্রামীণ জীবন এবং কৃষিকাজে উন্নত করার উপর ফোকাস করা হয়েছিল এবং 1923 সালে গ্রামীণ পুনর্গঠন ইনস্টিটিউট রূপান্তরিত হয়, যেখানে স্বাস্থ্য, শিক্ষা, সমবায় সমিতি এবং হস্তশিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। অর্থাৎ সন্ধ্যা স্কুল, শিক্ষক প্রশিক্ষণ এবং মহিলা শিক্ষাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং এই শান্তিনিকেতন কীভাবে গ্রামের মানুষ আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন হতে পারে তার একটা দিক নির্দেশিকা তিনি সেখানে দেওয়ার চেষ্টা করেছেন। এবার আসুন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেটা বর্তমানে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমরা জানি এবং তার ভীষণ ঐতিহ্য রয়েছে, অনেক বিখ্যাত মানুষ এখানে পড়াশুনো করেছেন। অর্থাৎ ভারতীয় সংস্কৃতিকে বিশ্ব সংস্কৃতির সাথে সংযুক্ত করার তার একটা চিন্তাধারা ছিল এই বিশ্বভারতীর মধ্য দিয়ে। শিক্ষাসত্র অর্থাৎ দরিদ্র গ্রামীণ শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা প্রদানকারী একটি স্কুল, এটা তিনি নিজে হাতে করেছিলেন। অর্থাৎ বাস্তবিক দক্ষতা, সৃজনশীলতা, গ্রামীণ জীবনের উন্নত করার উপর ফোকাস করা হয়েছিল। সেখানে শ্রেণীগুলিতে জীবন প্রাসঙ্গিকতা, ব্যক্তিগত আগ্রহ এবং কর্মের মাধ্যমে শিক্ষার উপর জোর দেওয়া হয়েছিল। জোড়াসাঁকো বর্তমানে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের বাড়ি এবং সেখানে স্কুল করেছিলেন, যেটা বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে এবং মহাত্মা গান্ধী শান্তিনিকেতন পরিদর্শন করে সমালোচনা করার পরে রবীন্দ্রনাথ ঠাকুর তার পারিবারিক বাড়িতে এই মডেল স্কুলটি প্রতিষ্ঠা করেন এবং এখানে কলা, সঙ্গীত শিক্ষা এবং প্রচলিত রুটিন থেকে মুক্তির উপর জোর দেওয়া হয়েছিল। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্তিগতভাবে এই পরীক্ষামূলক প্রতিষ্ঠানটি শিক্ষাদান করেছিলেন। বর্তমানে এটি একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়। এবার আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং আজকে বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করেছি যে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা চিন্তাভাবনা কেমন ছিল এবং তিনি শিক্ষার মধ্য দিয়ে কেমন মানুষ তৈরি করতে চেয়েছিলেন তার একটা চিন্তাধারা কিন্তু এখানে আলোচনার মধ্য দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনে স্বাধীনতা, সৃজনশীলতা, আধ্যাত্মিকতা এবং সামগ্রিক বিকাশের গুরুত্ব অপরিসীম। তার শিক্ষা ভাবনা উদ্ভাবনী এবং আধ্যাত্মিকভাবে সচেতন শিশু লালন পালনের একটি মডেল তিনি, যেটা শান্তিনিকেতন এবং যে বিশ্বভারতী সেখানে তিনি করার চেষ্টা করেছিলেন। রবীন্দ্রনাথের স্কুল এবং বিশ্ববিদ্যালয় আজও বিদ্যমান। তার প্রতিষ্ঠানের অনেক দিক আমাদের পরিবর্তিত হয়েছে, কিন্তু ছাত্রছাত্রীরা এখনও গাছের নিচে ক্লাস করে, উৎসব পালন এবং আজও সঙ্গীত ও কলা ছাত্রছাত্রীদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ আমরা জানি। আমরা একেবারে শেষের দিকে আলোচনার মধ্যে কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যেমন হচ্ছে আধুনিক শিক্ষায় জীবনমুখী শিক্ষাকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়। এই আলোচনাগুলো বা এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আজকে যে বিষয়টা আলোচনা এখানে হয়েছে সেই বিষয়টা আরও অবগত হতে পারবো। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিকতা এবং প্রকৃতির উপর জোর দেওয়া থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং আমরা প্রযুক্তিগত অগ্রগতির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সামগ্রিক বিকাশের দর্শনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এই প্রশ্নগুলোর আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের যে এই সম্পর্কে যে জ্ঞান সেটাকে আরও বৃদ্ধি করতে পারি। তাই এটুকু বলে সবাইকে আজকের এই ক্লাসে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।